হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আরজি স্টেশন। আমি ইভান রয়েছি তোমাদের সঙ্গে। কেমন আছো বন্ধু? আশা করছি ভালো আছো এবং সকলকে ভালো রেখেছো। আজকের যে গল্পটা একটু অন্য রকমের গল্প। আমাকে তোমরা বরাবরই ভয়ের গল্পে, ভূতের গল্পে শুনে থাকো, কিন্তু আজকের এই গল্পটা একটা জাগরণের গল্প, চেতনার উদ্রেকের গল্প, ঘুরে দাঁড়ানোর গল্প, শির দ্বারা শক্ত হওয়ার গল্প। এ পৃথিবীতে অন্যায়ের দমন করার জন্য, অশুভ শক্তিকে নাশ করার জন্য শুভ শক্তি আগমনের গল্প। আজ তোমরা শুনবে দীনেশ ঘোষালের কলমে একটা অন্য রকমের গল্প। আশা করবো এই গল্পটা তোমাদের সকলের ভালো লাগবে, এবং গল্প ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, প্রচুর প্রচুর শেয়ার করো, কমেন্ট করে জানিও। শুরু হচ্ছে সংহার গল্পটির দ্বিতীয় তথা অন্তিম পর্ব। নানান কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে সঞ্চয়িতা। ঘুম ভাঙে একেবারে তার সকালে। নিত্যদিনের কাজ ছেড়ে রওনা হয় সে কলেজের উদ্দেশ্যে। কলেজ ক্যান্টিনে বসে সে এক কাপ কফির অর্ডার দেয়। তার সামনে হাসি মুখে এসে বসে রীতি, এবং হাসি হাসি মুখে তার দিকে তাকিয়ে বলে, কি ব্যাপার ম্যাডাম, এত বেজার মুখে বসে আছো? ওফ, বেজার মুখেও কি মিষ্টি লাগছে জানিস তোকে দেখতে। সঞ্চয়িতার সঙ্গে সঙ্গে ঘাড় ঘুরিয়ে দেখে পিছনের দিকে। তার চোখে পড়ে একটি ছেলে টেবিল পরিষ্কার করছে। বেশ অদ্ভুত দেখতে ছেলেটাকে। পরনে একটা কুর্তা এবং ট্রাউজার প্যান্ট, মাথায় তার একটা গামছাও বাঁধা। চুলগুলো ঘাড় পর্যন্ত নেমে এসেছে, গোঁফ দাড়ি পরিষ্কার করে কামানো। গায়ের রংটা কালো, উচ্চতায় প্রায় 6 ফুটেরও সামান্য বেশি। ছেলেটি হাসি মুখে টেবিল পরিষ্কার করছে। কেমন যেন এই পরিবেশে ছেলেটি একদম বেমানান। দেখেই বোঝা যাচ্ছে একদম গ্রাম্য ছেলে। সঞ্চয়িতা পায়ে পায়ে এগিয়ে যায় ক্যান্টিনের ক্যাশ কাউন্টারের দিকে। বিল মেটাতে মেটাতে সে জিজ্ঞাসা করে, আচ্ছা বাবলুদা, কে গো এই ছেলেটা? ও হলো মধু। আজ সকালেই আমার কাছে এসে হাতে পায়ে জড়াজড়ি করে কাজ চাইছিল। সেই শহরে নতুন, বুঝেছ, গ্রাম থেকে কাজের আশায় এসেছে এবং কাজ জোগাড় করে উঠতে পারিনি। বেশ কয়েকদিন কিছু খায়নি, থাকার জায়গাও নেই তার কাছে। তাই দেখে আমার না খুব মায়া হলো মা। এবং মধু যে গ্রামের কথা বলছে, তার কয়েকটা গ্রাম পরেই আমার বাড়ি, বুঝলে। ছেলেটাকে দেখে বেহাত সাদাসিধি আর ভদ্র মনে হলো, তাই কাজে নিয়েছি। ওই টেবিল পরিষ্কার করবে, খাবারের অর্ডার নেবে, খাবার সার্ভ করবে, এবং একটু ওই বাসনপত্র হলে আর কি মেজে দেবে। ও আমারও দেখলাম একটু সুবিধাই হবে কিছুটা, বুঝলে। আমিও বেশ কয়েকদিন ধরে একটা এরকমই লোক খুঁজছিলাম মা, তা পেয়ে গেলাম ভগবানের আশীর্বাদে, তাই রেখে দিলাম। কিছুটা অবাক হয় সঞ্চয়িতা। একটা ছেলের পরিচয় না জেনে এভাবে কাজে নিয়ে নিল বাবুদা। কিন্তু বাবলুদা যথেষ্ট বিচক্ষণ ব্যক্তি। তিনি কাজে নিয়েছেন হয়তো কিছু ভেবেই। যাই হোক, তাই আর বেশি কিছু বলে না সে। সবে ক্যান্টিন থেকে বেরোতে যাবে এমন সময় একটা চিৎকার চেঁচামেচি ও ব্যস্ততা লক্ষ্য করে। সেও বেরিয়ে যায় যেখানে জটলা হচ্ছিল সেই দিকে। এরপর সে গিয়ে যা জানতে পারে, তাতে তার পায়ের নিচ থেকে মাটি সরে যায়। আজ সকাল থেকে সুভাষ নিজের ঘরের দরজা খোলেনি। কয়েকজনের সন্দেহ হওয়াতে দরজা ভেঙে দেখে সুভাষ ঘরের ফ্যানের সাথে গলায় দড়ি দিয়ে ঝুলছে এবং একটা সুসাইড নোট রেখে গেছে। কাল যখন ওইভাবে ওকে উলঙ্গ করে দেওয়া হয়েছিল, সেটা নাকি রনের বন্ধুরা মোবাইলে রেকর্ড করে এবং রাত্রিবেলা জিনিসটা আরও 2-1জনকে দেখায়। লজ্জায় অপমানে আর নিজেকে সামলে রাখতে পারে না সুভাষ, তাই আত্মঘাতী হয় সে। চোখ ফেটে জল চলে আসে সঞ্চয়িতা। এত ভালো একটা ছেলের শেষে কিনা এই পরিণতি হলো।
এই জানোয়ারগুলোর জন্য সে মনে মনে ঠিক করলো পুরো ব্যাপারটা সে পুলিশকে জানাবে, কিন্তু পারল না সে কিছু করতে। কলেজ কর্তৃপক্ষ ব্যাপারটাকে নেহাতি একটা আত্মহত্যা, যা সে করেছে নিজের ব্যর্থতার কারণে, ব্যাপারটা সবাইকে বিশ্বাস করালো। পুলিশও বেশি মাথা ঘামালো না ব্যাপারটা নিয়ে, কেননা তার আগে গৃহমন্ত্রী ও আরও অনেক বড় বড় বিজনেসম্যানেরা এতে ইনভলভ হয়ে সাপোর্ট করেছিল রনি এবং আরও বাকি সবাইকে। আর সহ্য করতে পারছিল না সে। ঘরে স্টাডি টেবিলে বসে ছলছল চোখে তাকায় সুভাষের ডায়েরিটার দিকে। প্রবলেম সলভ করবে বলে নিয়ে এসেছিল সেই ডায়েরিটা। কেঁদে ফেলল সঞ্চয়িতা। সুভাষের মুখটা মনে পড়ে যায়। আহা, ছেলেটার তো কোনো দোষই ছিল না, বেঘরে প্রাণ হারালো ছেলেটা ওই শয়তানগুলোর জন্য। তারপরের বেশ কয়েকদিন কলেজে গেল না সঞ্চয়িতা। কিন্তু কতদিন আর কলেজে এভাবে না গিয়ে থাকবে সে? তারপর একদিন কলেজে গেল। কলেজে আবার সঞ্চয়িতা গিয়ে ক্লাস অ্যাটেন্ড করলো। ক্লাস কমপ্লিট করে লাঞ্চ টাইমে এসে বসলো ক্যান্টিনে। কফি আর স্যান্ডউইচের অর্ডার দিল সে। অর্ডারটি হাতে করে নিয়ে এলো মধু। এই প্রথম ভালো করে তাকালো মধুর দিকে সঞ্চয়িতা। ছেলেটার মুখে যেন একটা হালকা হাসি সব সময় লেগে রয়েছে, কেমন যেন মায়াবী হাসিটা। তার গায়ের রংটা কালো, কিন্তু তাতে তার রূপের মাধুর্য একটুও কম হয়নি। হাসিটা দেখে যেন সব খারাপ লাগা নিমেষে উধাও হয়ে যায়। মনটা ভালো করে দেওয়া একটা নিষ্পাপ মিষ্টি হাসি। মধু টেবিলে অর্ডারটা রেখে সঞ্চয়িতার দিকে তাকিয়ে বলল, ম্যাম, আপনার অর্ডারটা। সঞ্চয়িতা লক্ষ্য করল ছেলেটির কণ্ঠস্বর গম্ভীর কিন্তু মিষ্টি, এবং ছেলেটিকে দেখে গ্রাম্য বলে মনে হলেও তার ভাষা কিন্তু বেশ স্পষ্ট। মধু চলে যেতেই যাচ্ছিল, সঞ্চয়িতা তাকে ইশারায় থামায় এবং মধুকে জিজ্ঞাসা করে, আচ্ছা, তোমার নাম কি আর তোমার গ্রাম কোথায়? মধুর মুখে তখনও সেই হালকা মায়াবী হাসিটা লেগেই রয়েছে এবং সঞ্চয়িতার দিকে তাকিয়ে উত্তর দেয়, আমার নাম মধুসূদন। শুধু মধুসূদন? কোনো পদবি নেই? পদবি বলতে কি সেটা আমি জানি না। আমি জানি মানুষের কর্মই তার পদবি। আমি যে গ্রামে এর আগে ছিলাম সেই গ্রামে একজনের কাছে ওই গরু বাছুরের দেখাশোনা করতাম। বোধহয় যারা গরু বাছুরের দেখাশোনা করে তাদের গোয়ালা বলে। তাহলে আমি মধুসূদন গোয়ালা। এই বলে মধু চলে যায় সঞ্চয়িতার কাছ থেকে। লক্ষ্য করে তার পরনের পোশাকটা চারি জায়গায় ছেঁড়া আছে। খাওয়া শেষ করে সঞ্চয়িতা বিল মেটাতে যায় ক্যাশ কাউন্টারে। পাশেই দাঁড়িয়েছিল মধু। সে আবার মধুকে জিজ্ঞাসা করে, মধু, এটা একটা কলেজ তো, তোমার পোশাকটা বেশ কয়েক জায়গায় নষ্ট হয়ে গেছে। তুমি অন্য পোশাক থাকলে ব্যবহার করো। আমার কোনো পোশাক সেভাবে নেই, তাই এই পোশাকটাই পরেছি। খুব মায়া হয় সঞ্চয়িতার। সে মধুকে বলে, আচ্ছা, আমি যদি তোমাকে একটা ভালো পোশাক দিই, তুমি পরবে? মধুর থেকে তার ড্রেসের সাইজ জেনে নেয় সঞ্চয়িতা। কলেজ থেকে বাড়ি ফেরার পথে সঞ্চয়িতা একটা মলে গিয়ে এক জোড়া জামা প্যান্ট কিনে সে মধুর জন্য। হঠাৎ সে নিজে থেকে এই প্রথম কোনো ছেলের সাথে ভালো করে কথা বলল। তার পরের দিন কলেজের লাঞ্চ আওয়ারে সে আবার গিয়ে বসে ক্যান্টিনে। হাতে তার একটা প্যাকেট। সে মধুকে ডেকে এগিয়ে দেয় প্যাকেটটা এবং বলে, এই নাও, এতে তোমার ড্রেস আছে, কাল থেকে এটা পরে আসবে। এই পুরনো ড্রেস আর পরতে হবে না তোমার। মধু মাথা নেড়ে সঞ্চয়িতার হাত থেকে প্যাকেটটা নেয় হাসি মুখে। ঠিক সেই সময় আবারও
ক্যান্টিনে এসে হাজির হয় রনি এবং তার সাঙ্গপাঙ্গ। রনি সিধে সঞ্চয়িতার সামনে চেয়ারে দুম করে বসে একটা ব্যঙ্গাত্মক কণ্ঠে বলে, কি সঞ্চয়িতা, শেষ পর্যন্ত কি এই ভিখারিটার প্রেমে পড়লে নাকি? তা কি গিফট করছো ওকে? শাট আপ রনি, তোমার মতো ফালতু ছেলের সঙ্গে আমি কোনো কথা বলতে চাই না। ওর ড্রেস ছিল না, তাই আমি কিনে দিয়েছি। তোমার তো অগাধ টাকা, তুমি করেছো কোনোদিন কারো উপকার? শুধু এসব ফালতু ছেলেদের সাথে ঘোরো আর নিজের বাপের টাকা নষ্ট করে মানুষকে বিব্রত করো। এ কথা বলে আর এক মুহূর্ত অপেক্ষা করে না সঞ্চয়িতা। ক্যান্টিনের বিল মিটিয়ে সিধে বেরিয়ে যায় ক্লাসের উদ্দেশ্যে। মাথাটা তার গরম হয়ে গেছে। এদিকে রনি আবার সেই ক্যান্টিনে বসে শুরু করে মদ্যপান। সেই রাতে সঞ্চয়িতা মনে মনে মধুর কথা ভাবে। ছেলেটার হাসিটা কি মিষ্টি, কি মায়াবী, খুব আপন মনে হচ্ছে তাকে। কি অদ্ভুত, তার কোনো পূর্ব পরিচয়ও জানে না, তার বিষয়ে সে কিছুই জানে না, তাও কেমন যেন একটা টান অনুভব করছে মধুর প্রতি। মনে মনে হাসে এবং কখন যেন ঘুমিয়ে পড়ে। ঘুমের মধ্যে মিষ্টি একটা স্বপ্ন দেখে সঞ্চয়িতা, কিন্তু সকালে কি স্বপ্ন দেখেছে সেটা তার আর মনে থাকে না। আবার কলেজের ক্যান্টিনে দেখা হয় সঞ্চয়িতার মধুর সাথে। মধুর তার টেবিলে অর্ডার দিয়ে চলে যেতেই যাচ্ছিল, হঠাৎই সঞ্চয়িতা আবার দাঁড় করিয়ে দেয় মধুকে এবং মধুর উদ্দেশ্যে বলে, আচ্ছা তুমি বাইরে যাও ঘুরতে, তা কোনোদিন গেছো এখানে গঙ্গার পাড়ে? হ্যাঁ, প্রায়ই যাই, বেশ ভালো লাগে গঙ্গার পাড়ে গিয়ে বসতে। আচ্ছা, এরপর তুমি যেদিন যাবে গঙ্গার পাড়ে আমাকে বলবে, আমিও যাব তোমার সাথে। মধু সঞ্চয়িতার চোখের দিকে তাকিয়ে সেই মায়াবী হাসি হেসে বলে, আচ্ছা ঠিক আছে, আমি জানাবো। এদের দুজনের এই কথাবার্তাগুলো শুনছিল রনির চামচে সৌভিক। সে তাড়াতাড়ি গিয়ে রনিকে পুরো ঘটনাটা জানায়। সৌভিকের মুখে পুরো ঘটনাটা শুনতে শুনতে রাগে লাল হয়ে গেল রনি এবং ঝড়ের গতিতে ঢুকলো ক্যান্টিনের ভিতর। কেউ কিছু বুঝে ওঠার আগেই এক ধাক্কা মারল মধুকে এবং মধুর গলাটা চেপে ধরে সজোরে এক চড় মারল মধুর গালে। চড়টা এত জোরে মেরেছিল যে চটাস আওয়াজটা পুরো ক্যান্টিনে শোনা গেল। পুরো ঘটনাটা দেখে বাধা দিতে গেছিল সঞ্চয়িতা। মধুর হাতের ইশারায় তাকে থামিয়ে দিয়ে স্থির দৃষ্টিতে তাকিয়ে সেই একই হাসি হেসে রনির উদ্দেশ্যে বলল, আপনার ক্ষমতা আছে ভালো কথা, কিন্তু সেটার অপব্যবহার করতে নেই, এতে ফল ভালো হয় না। কথাগুলো বলল মধু ঠিকই, কিন্তু তার মধ্যে রাগ বা অন্য কোনো অভিব্যক্তি ছিল না। সেই নিষ্পাপ হাসি তার মুখে লেগেই রয়েছে। রনি কিছুটা বিভ্রান্ত হয়ে পড়ল, কারণ যদি মধু প্রতিবাদ করতে যেত সেক্ষেত্রে আরও বেশ কয়েক ঘা মারত, কিন্তু সে দিব্যি মার খেয়েও হাসছে। আর কিছুই বলতে পারল না রনি। কয়েকটা হুমকি দিয়ে চলে গেল সেখান থেকে। প্রত্যেক দিনের মতোই সেদিনও সঞ্চয়িতা বাড়ি ফিরেছিল টোটো করে। মাঝ রাস্তায় রনি নিজের ঝকঝকে 4 চাকাটা দাঁড় করায় টোটোর সামনে এবং গাড়ি থেকে নেমে এসে সঞ্চয়িতার উদ্দেশ্যে বলে, কি দরকার? হ্যাঁ, কি দরকার মামনি টোটো করে যাওয়ার? আমি তো তোমাকে রোজ তোমার রুমে পৌঁছে দিতে পারি আমার এই গাড়ি করে। চলো চলো চলো, এসো এসো আমার গাড়িতে বসো। এই বলে যে শক্ত করে হাতটা ধরল সঞ্চয়িতা কোনো কথা না বলে এক টেনে চড় মারল রনিকে। আশেপাশে রাস্তায় দাঁড়িয়ে থাকা লোকগুলি পুরো ঘটনাটা দেখছিল। রনির প্রচণ্ড অপমানে লাগলো জিনিসটা। সে বিকৃত কণ্ঠে বলল, শালি হারামজাদি, আমার গলে চড় মারা! দেখ তোর কি অবস্থা করি, দেখ দেখ তোর কি অবস্থা করি আমি। কিন্তু ব্যাপারটা অন্য দাঁড়ালো।
আস্তে আস্তে আশেপাশের লোকজনেরা ভিড় জমাচ্ছিল সেখানে। ব্যাপারটাতে বিপদ আছে বুঝে রনি সঞ্চয়িতার হাত ছেড়ে দিয়ে গিয়ে গাড়িতে বসে দ্রুত গতিতে সেখান থেকে চলে গেল। সন্ধ্যাবেলা রনি তার সাঙ্গপাঙ্গকে নিয়ে একটা বারে বসে গলা অবধি মদ গিলে তার 4 বন্ধুর উদ্দেশ্যে বলে, আজ দেখ ওই মগিটার কি অবস্থা করি। প্রথমে তো ওকে রেপ করবো, হ্যাঁ প্রথমে রেপ করবো, তারপর সারা মুখে অ্যাসিড দিয়ে দেবো, তবেই আমার শান্তি। রূপ না রূপ, রূপের অহংকার বেরিয়ে যাবে সারা। কথাগুলো বলে রনি একটা শয়তানি হাসি হাসে। প্রতি সপ্তাহে 3 দিন করে এক ছাত্রকে পড়াতে যায় তার বাড়িতে। ও ঠিক রাত 9টা নাগাদ ফেরে নিজের ঘরে। ছাত্রর ঘর থেকে আর তার ঘরের মাঝে একটা নির্জন জায়গা পড়ে, সেখান থেকেই তো ওকে অপহরণটা করব। তারপর কথাটা বলে রনি আবার সেই শয়তানি হাসি হাসে, সাথে হেসে ওঠে আরও 4 জন। এরপর তারা পরিকল্পনা মাফিক গিয়ে পৌঁছায় সেই নির্জন রাস্তায় এবং সময় মতো ফিরছিল সঞ্চয়িতা। হঠাৎ রনিদের দেখে কিছুটা ঘাবড়ে যায় সঞ্চয়িতা। সঞ্চয়িতা সুযোগ বুঝে পালাতে যাবেই, ঠিক তার আগেই রনির দলের 2 জন ছেলে এসে খপ করে ধরে ফেলে সঞ্চয়িতার হাতটা। আর কিছু বুঝতে বাকি রইল না সঞ্চয়িতার। সে ডুকরে কেঁদে উঠল এবং খুব করুণ কণ্ঠে রনি এবং বাকি সকলের উদ্দেশ্যে তাকিয়ে বলল, রনি প্লিজ দয়া করো, আমার কোনো সর্বনাশ করো না। আমি যা করেছি ভুল করে ফেলেছি, আমি ক্ষমা চাইছি, আমায় ক্ষমা করে দাও। রনি হিংস্র পশুর মতো কণ্ঠে বলল, ক্ষমা ক্ষমা করবো তোকে? ক্ষমা? দাঁড়া, তোর এই যৌবনের অহংকার সালা আমি নিজেই নিঃশেষ করে দেবো। হ্যাঁ নিজেই নিঃশেষ করবো। তোর রূপ দেখেছিস? দেখেছিস তোর রূপ? এটা দিয়ে ঝলসে যাবে তোর এই রূপ। এই বলে রনি তার হাতে ধরে রাখা একটা বোতল দেখায় সঞ্চয়িতাকে। সঞ্চয়িতা আন্দাজ করতে পারে যে বোতলের ভেতর থাকা স্বচ্ছ তরলটা আর কিছুই নয়, অ্যাসিড, এবং বুঝতে পারে রনের পরিকল্পনা যে সেটা তার মুখে দেবে। কোঁকিয়ে উঠল সঞ্চয়িতা। খিকখিক করে হেসে এগিয়ে এলো রনি তার দিকে। মাথার উপরে জ্বলা স্ট্রিট ল্যাম্পটা ধপ ধপ করে নিভে গেল কোনো অজ্ঞাত কারণে। কয়েক মুহূর্ত অন্ধকারে ডুবে গেল চারিদিক। ঠিক সেই সময় রনি লক্ষ্য করল তাদের থেকে কয়েক হাত দূরে আবির্ভাব হয়েছে একটা দীর্ঘ দেহ পুরুষ মূর্তি। মাথার ওপরে স্ট্রিট ল্যাম্পটা আবার জ্বলে উঠল। সেই আলোয় সকলেই দেখতে পেল সামনে দাঁড়িয়ে আছে আর কেউ নয়, সেই ক্যান্টিনের ছেলেটা মধু। মুখে সেই মায়াবী নিষ্পাপ হাসি। তা দেখে রনি তাচ্ছিল্যের স্বরে কুটিল হাসি হেসে বলল, ওই দেখ তোর প্রেমিক এসেছে, ওই ভিখারিটা। কি যেন ওর কি নাম ভুলে গেলাম। হ্যাঁ মনে পড়েছে, মধু মধু মধু, তাই না? তোকে বাঁচাবে আমাদের থেকে। হ্যাঁ তোকে বাঁচাবে আমাদের থেকে। হ্যাঁ আমাদের হাত থেকে তোকে রক্ষা করবে। ও সিনেমার নায়ক। জানে না শালা, জানে না এখানে মেরে শালাকে পুঁতে ফেলে রেখে দেবো। শালা শুয়োরের বাচ্চা এখানে এসেছে নায়ক সাজতে। হ্যাঁ রনি ও তার সাথে থাকা সকলেই হেসে উঠল। সঞ্চয়িতা তাকিয়ে দেখল মধুর দিক। এই সেই মধু, কিন্তু এখন তার চেহারার সামান্য পরিবর্তন দেখা গিয়েছে। তার গা থেকে যেন ঠিকরে বেরিয়ে আসছে একটা নীলাভ জ্যোতি, এবং মধু দৃঢ় কণ্ঠে বলছে কিছু কথা, কিন্তু কথাগুলো কেমন আলাদা, যেন সাধারণ কথা নয়। শুনতে লাগছে দৈব বাণীর মতন। হ্যাঁ আমি মধুসূদন, তবে এছাড়াও আমার আরো অনেক পরিচয় আছে। কেউ বা আমাকে বলে গোবিন্দ, কেউ বা বলে কৃষ্ণ, কেউ বলে নারায়ণ, কেউ বলে বিষ্ণু।
আমার তো একাধিক পরিচয়। মধুর এই দৃঢ় কণ্ঠস্বর শুনে কিছুটা ভীতি সঞ্চার হয় রনি, এবং তার সাঙ্গপাঙ্গদের মধ্যে কাঁপা কাঁপা স্বরে রনি বলে, কে 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 তুই? কি তোর আসল পরিচয়? এবার যেন মধুর গায়ের নীলাভ আভার তীব্রতা কয়েক গুণ বৃদ্ধি পায়। সেই দৈব কণ্ঠে আবার বলে মধু, আমার পরিচয়, আমি সৃষ্টির অন্ত, আমি আদি, আমি অন্তিম, আমি অনন্ত, আমি প্রাণ, আমি সংহার, আমার মধ্যে এই জগৎ সংসার। যখন যখন অধর্ম বাড়বে তখন তখন আমার আবির্ভাব ঘটবে তাকে দমন করার জন্য। মহাভারতে এক নারীর অসম্মানের জন্য মহামহিম ভীষ্ম থেকে শুরু করে দ্রোণাচার্য থেকে শুরু করে সমস্ত কৌরব কুলের বিনাশ হয়েছিল এক নারীর অপমানের জন্য কুরুক্ষেত্রের যুদ্ধে। এবার সকলেই হাত জোড় করে ফেলে এবং তার স্তরে কাঁদতে কাঁদতে বলে ওঠে সবাই, আমাদের ভুল হয়ে গেছে প্রভু, আমাদের ভুল হয়ে গেছে, আমাদের ছেড়ে দিন প্রভু, আমাদের মেরে ফেলবেন না প্রভু, আমাদের মেরে ফেলবেন না প্রভু, আমাদের মেরে ফেলবেন না, আমাদেরকে ছেড়ে দিন। মৃত্যুর মানে তো মুক্তি, আসল অভিশপ্ত এ জীবন। তোমাদের কারণে এক নিরীহ প্রাণ নিজের জীবনকে আত্মঘাতী করেছে। এ ব্যাপারে শাস্তি তোমাদের ভোগ করতেই হবে, তবে মুক্তি তোমাদের নেই। মৃত্যু এত সহজে হবে না, পাপের ফল ভোগ করতে হবে। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं श्रियमहं परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतं धर्म संस्थापनार्थाय সম্ভবামি युगे युगे। জ্ঞান হারায় সঞ্চয়িতা। এরপর যখন তার জ্ঞান ফেরে তখন সে নিজের ঘরে শুয়ে আছে। তার মুখের উপরে বেশ কয়েকটি উদ্বিগ্ন মুখ তাকিয়ে রয়েছে। সে চোখ খুলে দেখে তার বাবা মা এবং রীতি এবং সাথে পুলিশ ইন্সপেক্টরও রয়েছে। সঞ্চয়িতার জ্ঞান ফেরার কিছুক্ষণ পর ইন্সপেক্টর জিজ্ঞাসা করে, আচ্ছা ম্যাডাম, কালকে রাতে ঠিক কি হয়েছিল বলুন তো? আপনাকে আপনার ফ্ল্যাটের বাইরে অজ্ঞান অবস্থায় পাওয়া গেছে, তারপর থেকে এই এখন আপনার জ্ঞান ফিরল। আপনি একটু মনে করার চেষ্টা করুন কি হয়েছিল অ্যাকচুয়ালি। সঞ্চয়িতা মনে করার চেষ্টা করে, না কিছুই মনে পড়ে না তার। আবারও ইন্সপেক্টর বলে, কাল রাতে আপনাকে এইভাবে অবচেতন অবস্থায় পাওয়া যায়। তার সাথে আরও একটা দুর্ঘটনা কাল ঘটেছে। রাস্তার মাঝখানে পাওয়া গেছে আমাদের হোম মিনিস্টারের ছেলে ও তার 4 বন্ধুকে, উন্মাদ অবস্থা প্রায়, সারা শরীর পক্ষাঘাতগ্রস্ত, পাগলের প্রলাপ বকছে। বুঝতে পারছি না কিভাবে ঘটনাটা ঘটেছে। তাদেরকে মেন্টাল অ্যাসাইলামে শিফট করা হবে একটু সুস্থ হলে। ঠিক আছে ম্যাডাম, আপনি রেস্ট নিন, আমি আসলাম। বেশ কয়েক ঘন্টা কেটে গেছে। এখন পরিস্থিতি বেশ শান্ত। সঞ্চয়িতার মনে পড়ে একটা নাম, মধু। রীতি জানিয়েছিল মধু নাকি ফিরে গেছে নিজের গ্রামে। মনে মনে হাসে সঞ্চয়িতা। তার মনে পড়ে কিছু টুকরো টুকরো কথা। সে ফোনটা হাতে তুলে নেয় এবং ওপেন করে হোয়াটসঅ্যাপটা। এই হোয়াটসঅ্যাপেতেই রীতি তার সেই দিনের তোলা ছবিটা পাঠিয়েছিল। ছবিটা দেখে সঞ্চয়িতা, মুখে একটা হাসি ফোটে। ছবিতে পেছনে দাঁড়িয়ে আছে মধু, মধুসূদন, মাধব, বাসুদেব, কৃষ্ণ, সবাই তো একজন। চোখ বুজে ফেলে সঞ্চয়িতা। কানে ভেসে আসে এক মায়াবী মন ভালো করে দেওয়া বাঁশির মিষ্টি সুর। শেষ হলো আমাদের আজকের বিশেষ নিবেদন। দীনেশ ঘোষালের কলমে সংহার গল্পটির দ্বিতীয় তথা অন্তিম পর্ব। বিশেষ ধন্যবাদ ইভানদাকে আমাদের এই উপস্থাপনায় পাশে থাকার জন্য। গল্পের সূত্রধর ইভানদা, গল্প পাঠ ও অন্যান্য চরিত্র প্রসূন,
সঞ্চয়িতা চরিত্রে সুমনা, রীতি চরিত্রে সুপর্বা, পোস্টার ডিজাইন ড্রিম নাইট ক্রিয়েশন, গল্পের চিত্রনাট্য রূপ দীনেশ ঘোষাল, সমস্ত পরিচালনায় টিম আরজি স্টেশন। গল্পটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও আপনার মূল্যবান মতামত কমেন্টসের মাধ্যমে জানাবেন। আজ এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী গল্প নিয়ে। আজকের মতো টাটা।